বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়ের সমন্বয় ও নিয়ন্ত্রণের উপরে আমি ক্লাস নেব। সমন্বয় এবং নিয়ন্ত্রণে এর আগে আমি তোমাদের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের আমি যে টপিকসটা পড়াবো সে টপিকসটার নাম হচ্ছে রাসায়নিক সমন্বয়। এর আগে যে সমন্বয়টি ছিল সেটা ছিল স্নায়বিক সমন্বয়, কিন্তু আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয়। চলো যাই, আমরা পড়ব রাসায়নিক সমন্বয়। আমরা রাসায়নিক সমন্বয় দেখতে পাচ্ছ। প্রথমে আমরা চলে যাই, রাসায়নিক সমন্বয় আসলে কাকে বলে। এখান থেকে আমরা কি শিখব? রাসায়নিক সমন্বয় বলতে পারবে তোমরা, রাসায়নিক সমন্বয় ব্যাখ্যা করতে পারবে। এই হচ্ছে শিকন ফল। রাসায়নিক সমন্বয় তোমরা একটু খেয়াল করো যে রাসায়নিক সমন্বয় হচ্ছে যে পদ্ধতিতে হরমোন, এখানে একটি নতুন শব্দ আমরা যোগ করলাম, হরমোন। হরমোন কাকে বলে আমি বলবো। হরমোন জৈব রাসায়নিক পদার্থ প্রাণীদেহের অভ্যন্তরীণ ক্রিয়া প্রণালীর অখণ্ডতা ও সমন্বয় সাধন করে, সেই পদ্ধতি এবং ক্রিয়াশীলতাকেই আমরা বলি সমন্বয়। তাহলে এখানে যে আমরা রাসায়নিক সমন্বয় যে আমরা পড়ব, রাসায়নিক সমন্বয় কিন্তু এখানে আমাদের হরমোন একটি কথা বলছে। এই হরমোন পড়ার আগে বা রাসায়নিক সমন্বয় পড়ার আগে তোমাদের নতুন আরেকটি জিনিস আমি পড়াতে চাই, সেটা হলো মানবদেহের গ্রন্থি। এই গ্রন্থি সম্বন্ধে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু রাসায়নিক সমন্বয় বুঝতে পারবো। তাহলে গ্রন্থি কি জিনিস? যে গঠনগত ও কার্যগতভাবে বিশেষিত কোষগুচ্ছ যখন শারীরবৃত্তীয় বা জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রস সৃষ্টি করে তখন তাদের গ্রন্থি বলে। এই যে নিঃসরণের যে ধরন, এই নিঃসরণের ধরনের উপর ভিত্তি করে গ্রন্থি তিন প্রকার। প্রথম যে গ্রন্থিটি সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি বলতে আমরা বুঝবো, এক কথায় যদি তোমাদের আমি বলতে বলি তোমরা এক কথাই উত্তর দিবে, আর যে পারবে এখান থেকে মুখস্থ করে লিখবে। সেটা হচ্ছে যে বহিঃক্ষরা মানে যে সমস্ত গ্রন্থির নালী আছে, নালীযুক্ত গ্রন্থিকেই আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলি। এটা হচ্ছে এক কথায় উত্তর। আর এখানে আমি লিখেছি প্রাণীদেহের যেসব গ্রন্থির নিজস্ব নালী আছে এবং এদের ক্ষরণ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে আসে তাদেরকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে রসগুলো আসবে সেই রসগুলোর বিভিন্ন নাম আছে। তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা নাম বলেছি। যেমন বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসের নাম এনজাইম, লালা, মিউকাস, ঘাম, সিরাম, দুধ ইত্যাদি। এখন কোনগুলো বহিঃক্ষরা গ্রন্থি? তোমাদের যদি প্রশ্ন করা হয় যে কোনগুলো বহিঃক্ষরা গ্রন্থি, আমি এখানে তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি যেমন লালা গ্রন্থি, যকৃৎ, ঘর্মগ্রন্থি, সেবিসিয়াস গ্রন্থি ইত্যাদি। এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে আমরা চলে যাই অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। তাহলে যার নালী আছে তাকে বললাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর যার নালী নাই তাকে বলবো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি। এক কথায় যদি বলি যে নালীবিহীন গ্রন্থিকেই আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। এখন ডেফিনেশনটা তোমরা একটু দেখো যে প্রাণীদেহের যেসব গ্রন্থির নিজস্ব নালী নেই এবং এদের ক্ষরিত রস সরাসরি রক্ত বা লসিকায় ক্ষরিত হয় তাদের আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। এখানে কিন্তু প্রথমে আমরা একটি
শব্দ ব্যবহার করেছিলাম ডেফিনেশনে হরমোন। তোমরা যদি বলো যে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকেই হরমোন বলে, সেটাও কিন্তু কারেক্ট। তাহলে আমরা বলি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হরমোন। তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থির আমি যদি উদাহরণ বলি, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, আরো অনেক পদের গ্রন্থি আছে, আমি তোমাদের পরে বলবো সেই গ্রন্থিগুলোর নাম এবং অবস্থান। এরপরে আমরা একটা গ্রন্থি বলবো, সেটা হলো মিশ্র গ্রন্থি। এটা একটি গুরুত্বপূর্ণ কথা। মিশ্র গ্রন্থি, যে প্রাণীদেহের যেসব গ্রন্থির ভিতরে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা এই দুইটা বৈশিষ্ট্যই আছে, তাদেরকে আমরা বলি সাধারণত মিশ্র গ্রন্থি। যেমন তোমাদের কিন্তু বই আমরা যখন পড়িয়েছি যে একটি মিশ্র গ্রন্থির গঠন ও কাজ, তোমরা পড়েছো যে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি, সেই অগ্নাশয়ের সঙ্গে ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি, যার ভিতরে মানে সবই দুই ধরনের বৈশিষ্ট্যই বিরাজমান। অগ্নাশয়কে যদি আমরা দেখি, অগ্নাশয়ের ভিতরে হরমোন, এনজাইম, এর ভিতরে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় ধরনের বৈশিষ্ট্যই বিরাজমান। হরমোন, হরমোন শব্দটি এসেছে হরমেইন নামক গ্রিক শব্দ হতে, এর উৎপত্তি, যার অর্থ উত্তেজিত করা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিঃশেষ হয়ে যায়, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, ক্রিয়া শেষে নিঃশেষ হয়ে যায়, তাকে হরমোন বা প্রাণরস বলে। হরমোনকে দেহের রাসায়নিক বার্তাবাহক বলা হয়। বিভিন্ন ধরনের হরমোনের নাম আছে, এখানে যেমন দুইটি হরমোনের নাম দিয়েছে, আরো অনেক হরমোনের নাম আমি তোমাদের একটু পরেই বলবো। এটা হচ্ছে থাইরক্সিন, হচ্ছে ইনসুলিন। 1905 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম এইচ বেলিস এবং স্টার্লিং সর্বপ্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন। তোমাদের বর্ণনার জানার স্বার্থে ছবি দুটি আমি দিয়েছি, এই দুইটি নাম তোমরা মনে রাখবে। হরমোনের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে হরমোন বলবো? অবশ্যই সেটা নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হতে হবে, এক, রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হবে, একটা, দেহের দূরবর্তী কোনো স্থানে ক্রিয়াশীল হয়, আরেকটি হচ্ছে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে ক্রিয়া শেষে নিঃশেষ হয়ে যায়। আর এদের রাসায়নিক প্রকৃতি প্রোটিন ধর্মী, ফেনল ধর্মী বা স্টেরয়েড ধর্মী, বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোনের তোমরা নাম শুনে থাকবে। আর দেহের রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে। এগুলো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা যেহেতু আমরা রাসায়নিক সমন্বয় করব, এখানে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিটা আমাদের এখানে গুরুত্বের সাথে পড়তে হবে। মানবদেহে হরমোনের প্রধান উৎপত্তি স্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বিভিন্ন হরমোন প্রধানত রক্ত দিয়ে বাহিত হয়ে দেহের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রাণীদেহের যেসব গ্রন্থির নিজস্ব নালী নেই এবং এদের ক্ষরিত রস সরাসরি রক্ত বা লসিকায় ক্ষরিত হয়, তাদের অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসের নাম হরমোন। উদাহরণ আমি দিয়েছি, এর আগেও দিয়েছি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি। মানবদেহের যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির নাম এবং তার অবস্থান কোথায় আছে তোমরা একটু জেনে নাও। নামগুলো আমি বলছি। নামগুলোর মধ্যে যেমন পিনিয়াল গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্নাশয়, ডিম্বাশয় এবং শুক্রাশয়। এগুলো হচ্ছে মানবদেহের বিভিন্ন জায়গায় যে গ্রন্থিগুলো থাকে
সেই গ্রন্থিগুলোর নাম এবং তার অবস্থান। প্রথম যে গ্রন্থিটার নাম আমি বলবো সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। খুব মনোযোগ দিয়ে এগুলো তোমাদের শিখতে হবে। হাইপোথ্যালামাসও একটি অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলো সাধারণত পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এজন্য একে সুপ্রিম কমান্ডার বলে। এই হাইপোথ্যালামাস থেকে অনেক ধরনের হরমোন সেক্রেশন হয়। আমি তোমাদের বেশি না দিয়ে অল্প কয়েকটি দিয়েছি, এখানে 5-6টি নাম আমি দিয়েছি। প্রথম হচ্ছে গ্রোথ রিলিজিং হরমোন, জিএইচ বা এসটিএইচ বলা হয়। এই গ্রোথ রিলিজিং হরমোন মানে হচ্ছে জিএইচ বা এসটিএইচ। এই হরমোনগুলো ক্ষরণে উদ্দীপনা যোগায়। আরেকটি হরমোন হচ্ছে গনাডোট্রফিন রিলিজিং হরমোন। এগুলো করে কি, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোন ক্ষরণে আমাদের উদ্দীপনা যোগায়। কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, এটা হচ্ছে এসিটিএইচ, এটা অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। থাইরোট্রফিন রিলিজিং হরমোন, এর কাজ হচ্ছে টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন মানে দুগ্ধ ক্ষরণ করে যে হরমোনগুলো, সেই হরমোনকে বলা হয় প্রোল্যাকটিন। এলটিএস লুটিওট্রপিক হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। আরেকটা আছে মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মানে এমএসএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায়। এই হচ্ছে হাইপোথ্যালামাসের অবস্থান এবং হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং তার কাজ। এবার যাই একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। মানব দেহের যতগুলো গ্রন্থি আছে তার মধ্যে পিটুইটারি গ্রন্থি হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি এবং এর কার্যকারিতা সবচেয়ে বেশি। এর অবস্থানটা একটু আমরা দেখে নিই, যে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে এর অবস্থান। তোমরা যদি খেয়াল করো, যে হাইপোথ্যালামাস তার নিচেই এই পিটুইটারি গ্রন্থির অবস্থান। এটি দেখতে অতি ক্ষুদ্র ডিম্বাকার এবং অনেকটা মটর দানার মতো। এই গ্রন্থির কার্যকারিতা এতই ব্যাপক যে এ গ্রন্থিটি সকল গ্রন্থি কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। যেহেতু এটি সকল গ্রন্থির কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, এই জন্য একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার একটু খেয়াল করি, এই যে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলো, পিটুইটারি গ্রন্থির 3টা অংশ আছে, একটা অগ্র পিটুইটারি, একটি মধ্য পিটুইটারি, আরেকটি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এখানে সবগুলো নাম আমি ইউজ করতে পারিনি, আমি অবশ্য নাম বলে দেবো তোমাদের। তোমরা একটু যদি খেয়াল করো, যে প্রথমে আছে যে অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার মধ্যে একটি হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন তোমরা নাম শুনে বুঝতে পারছো যে গ্রোথ হরমোনটা সাধারণত দেহের দেহের বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে অস্থির বৃদ্ধি। এখানে দেখো আমি অস্থির চিহ্ন দিয়ে দিয়েছি। অস্থির বৃদ্ধি হলে গ্রোথ হরমোন মানে অস্থির বৃদ্ধি। আরেকটি আছে হরমোন লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোনের কথা যদি আমরা একটু বলি, লিউটিনাইজিং হরমোন এখানে যেটা কাজ করবে, সেখানে বিশেষ করে এখানে পুরুষ এবং স্ত্রী উভয়েরই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। পুরুষদের ক্ষেত্রে কি করে, শুক্রাশয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। আর স্ত্রীদের ক্ষেত্রে যে ডিম্বাশয় থেকে ডিম্ব অবমুক্তি বা ওভুলেশনে এটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আরেকটি আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে পুরুষ
এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ হয় দুই ধরনের, এবং পুরুষের ক্ষেত্রেও কাজ করে এবং স্ত্রীদের ক্ষেত্রেও কাজ করে। স্ত্রীদের ক্ষেত্রে সে কি কাজ করে, যে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল কোষ উৎপাদন সূচনা করে এবং এস্ট্রোজেন সংশ্লেষ করে। আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন সূচনা করে। এটি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ। আরেকটি হরমোন আমরা এখানে দেখতে পাচ্ছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি উদ্দীপিত করে। এখানে কিন্তু আরো কয়েকটি হরমোন এখানে মিশ্রিত হয় এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, সংক্ষেপে আমরা বলি ACTH। এই অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন যেটা করে অ্যাডেনাল কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আরেকটি আছে লুটিওট্রপিক হরমোন, LTH যেটা বলে। ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু যে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটি একটি তার গুরুত্বপূর্ণ কাজ। আরেকটি হচ্ছে যে যে স্তন গ্রন্থির বিকাশ ঘটায় এবং বাচ্চা প্রসবের পর দুধ উৎপাদন নিয়ন্ত্রণ করে এই হরমোন। আরেকটি আছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন হচ্ছে, এটা হচ্ছে মেলানিন, দেহের তোমরা দেখতে পাচ্ছ, এটা মেলানিন সংশ্লেষ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, মানে গায়ের ত্বকের যে রং এইটি আমরা প্রকাশ পাই এর মাধ্যমে। এছাড়াও আরো দুটি হরমোন এখানে আমি দেখাতে পারিনি, সেটা হচ্ছে আরো দুটি হরমোন। একটি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, একটি হচ্ছে ADH বলা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আরেকটি হচ্ছে অক্সিটোসিন হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কি কাজ করে? অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা হচ্ছে রক্তে পানির মাত্রা বজায় রাখে। আর অক্সিটোসিন হরমোন যেটা, সেটা হচ্ছে বাচ্চা প্রসবের পর দুগ্ধ গ্রন্থি থেকে দুগ্ধের নির্গমন উদ্দীপিত করে এবং জরায়ু পেশির সংকোচনের মাধ্যমে বাচ্চা প্রসব নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে মোটামুটি এই পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসৃত বিভিন্ন হরমোনগুলোর নাম এবং কাজ। আরো অনেক আছে, আরো বিস্তারিত তোমরা জেনে নেবে। এই হলো মোটামুটি পিটুইটারি গ্রন্থি থেকে। এরপরে চলো যাই আমরা আরেকটি গ্রন্থি, সে গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে, এর অবস্থানটা হচ্ছে আমাদের যে গ্রীবা আছে, খেয়াল করো যে গ্রীবা আছে, এই যে গ্রীবার সম্মুখে স্বরযন্ত্রের নিচে ট্রাকিয়া সংলগ্ন যে গ্রন্থিটা আছে সেটাই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এটা দুটি খণ্ড নিয়ে গঠিত, যা ইথমাস নামক সংযোজক দ্বারা যুক্ত থাকে। এটির ওজন প্রায় 20 থেকে 30 গ্রাম। আমরা একটু দেখে নেই এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং কাজ। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন এই গ্রন্থি। এটা এখন বর্তমান সমাজে মানুষের এটি এই থাইরয়েড সমস্যা হয়ে যাচ্ছে। কাজেই থাইরক্সিন হরমোনকে কিন্তু তোমাদের বইয়ে দেখবে T4 দ্বারা ইন্ডিকেট করা হয়, T4 বলা হয়। এই থাইরক্সিন থেকে যে হরমোনটা, এই থাইরক্সিন হরমোনটা করে আয়োডিন বিপাক ত্বরান্বিত করে, মস্তিষ্ক ও যৌনাঙ্গের বিকাশ ঘটায়, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে। আরেকটি যেটা ট্রাই আয়োডোথাইরোনিন, এটাকে বলা হয় T3, আয়োডিন বিপাক হার বৃদ্ধি করে, স্নায়ুতন্ত্রের সংবেদনশীলতা বৃদ্ধি করে। আরেকটি আছে থাইরো ক্যালসিটোনিন বলা হয়, কোনো কোনো বইয়ে শুধু ক্যালসিটোনিন হরমোনও বলে। এটির কাজ হচ্ছে ফসফেট বিপাক ও পরিবহন প্রভাবিত করে, অস্থির ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। এই হচ্ছে মোটামুটি এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ। আরেকটি আছে প্যারা। প্যারা মানে বুঝতেই পারছো, থাইরয়েড গ্রন্থির ঠিক পাশেই
যে গ্রন্থিটা থাকে তাকে প্যারাথাইরয়েড গ্রন্থি বলা হয়। থাইরয়েড গ্রন্থির প্রতি খণ্ডের সম্মুখ পার্শ্বীয় ভাবে একটি করে মোট এক জোড়া ক্ষুদ্র ডিম্বাকৃতির যে গ্রন্থি থাকে তাকেই বলি আমরা প্যারাথাইরয়েড গ্রন্থি। এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম প্যারাথ্রমনও বলা হয় বা প্যারাথ হরমোনও বলে। এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম এবং কাজ। এই যে হরমোনটা, এই হরমোনটার নাম হচ্ছে পিটিএইচ প্যারাথ্রমন। কি করে? অস্থির ফসফেট ও ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। এক, ফসফেটের রেচন হার বৃদ্ধি করে এবং ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়িয়ে দেয়। রক্তে ফসফেটের মাত্রা কমিয়ে দেয়। ভিটামিন ডি সক্রিয়করণে ভূমিকা রাখে। এগুলো হচ্ছে তোমার এই প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ। মানে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেই হরমোনের কাজ। আরেকটি গ্রন্থি আছে থাইমাস গ্রন্থি। খেয়াল করো তোমরা থাইমাস গ্রন্থিটা। এটা হচ্ছে শ্বাসনালীর দুপাশে দুটি থাইমাস গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে যে হরমোনটি নিঃসৃত হয় সেই হরমোনটির নাম হচ্ছে থাইমোসিন হরমোন। লিম্ফোসাইট ও অ্যান্টিবডি গঠনে সহায়তা করে। এটা হচ্ছে কাজ। অস্থিতে খনিজ লবণ জমতে সহায়তা করে। এটা একটি ছোট্ট একটি গ্রন্থি। এটা ভালোভাবে যদি দেখে যায় যে দুইটা লোবে বিভক্ত। এই লোবগুলা ডান লোব এবং বাম লোব। লোবগুলা যে ছোট ছোট খন্ড আছে লোবিউল বলা হয়। এগুলো তোমাদের এত দরকার নাই। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম থাইমোসিন। এটা কি কাজ করে এটা জানলে তোমাদের। এটা একটি গুরুত্বপূর্ণ হরমোন। এটা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। তার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। প্রতিটি বৃক্কের সম্মুখ প্রান্তে হলুদ বর্ণের যে গ্রন্থি থাকে সেটাই আমরা বলবো অ্যাড্রিনাল গ্রন্থি। একটু খেয়াল করো তোমরা। এই যে বৃক্কের একদম সম্মুখ প্রান্তে যে গ্রন্থিটি থাকবে তাকেই বলবো আমরা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটি দেখতে একটা চ্যাপ্টা ও ডিম্বাকৃতির। বৃক্কের যেহেতু দুটি অংশ আছে, একটিকে বলা হয় কর্টেক্স, একটি মেডুলা। এই গ্রন্থিরও কিন্তু দুটি অংশ আছে। একটা অংশকে বলা হয় যে বাইরের দিকের অংশটাকে বলা হয় কর্টেক্স এবং ভিতরের দিকের অংশকে বলা হয় মেডুলা। চলো যাই পরবর্তী। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম ও কাজ। এখন একটু খেয়াল করো, মেডুলা থেকে যে দুই ধরনের হরমোন, একটা এপিনেফ্রিন আর একটি নর এপিনেফ্রিন বলা হয়। এটাকে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনও বলা হয়। তোমাদের কোনো কোনো বইয়ে এটা কিন্তু অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন বলা হয়। আবার এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিনও বলা হয়। এপিনেফ্রিন কি কাজ করবে? এই এপিনেফ্রিন যে হরমোনটা, এটা হৃদক্রিয়া, রক্তচাপ, রক্ত শর্করা, বিপাক হার বৃদ্ধি করে এবং মূত্র উৎপাদন হ্রাস করে। এই মেডুলা থেকে এই হরমোনটি নিঃসৃত হয়। মেডুলা থেকে আরেকটি হরমোন নর এপিনেফ্রিন, এটা কি করে? রক্তচাপ সামান্য বৃদ্ধি পায়, রক্তনালিকা ও রেচন নালিকার সংকোচন ঘটায়। কর্টেক্স থেকে যে হরমোনগুলো সেক্রেশন হয় তাকে সাধারণত কর্টিকয়েড হরমোন বলা হয়। নাম থেকে আমরা বুঝতে পারছি যে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড বলতে আমরা বুঝছি যে এখানে গ্লুকোজের বিপাক সহায়তা করে। এখানে যকৃৎ ও পেশির গ্লাইকোজেন সংশ্লেষণ উদ্দীপিত করে, চিনি ও লিপিড শোষণে সহায়তা করে। মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড বলতে আমরা এখানে বুঝাই যে মিনারেল, এখানে যে মিনারেলের যে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেন সোডিয়াম ক্লোরাইড ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, পটাশিয়ামের রেচন হার বৃদ্ধি করে। এছাড়াও আরেকটি বলা হয়, কোনো কোনো বইয়ে তোমরা দেখবে সেক্স কর্টিকয়েড বা সেক্স হরমোন। এখানে পুরুষ এবং স্ত্রী উভয়েরই কিন্তু
সেক্স হরমোন নিঃসরণে এই কর্টেক্স থেকে নিঃসৃত হয়। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোন মানে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, স্ত্রীদের ক্ষেত্রে প্রজেস্টেরন এবং এস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে। এরপরে আমরা যাব আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরাও জানি অগ্নাশয়ে এই জিনিসটা থাকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি হয়, এখানে কি বলছি আমরা, যে অগ্নাশয়ের কতগুলো কোষ গুচ্ছাকারে বিচ্ছিন্নভাবে অবস্থান করে অন্তঃকরা গ্রন্থের মতো কাজ করে, এগুলোকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। ল্যাঙ্গারহ্যান্স নামক যে এক ভদ্রলোক, উনি এটা আবিষ্কার করেন বিধায় এখানে ওনার নামকরণ করা হয়েছে। এই গ্রন্থিটার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে তিনটি সেলের কথা বলছে মেইনলি, আমাদের বই যেটা আছে আলফা, বিটা ও ডেল্টা কোষ নিয়ে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গঠিত। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ হরমোন সেক্রেশন হয়, আমরা একটু জানি। ইনসুলিন, এখানে তিনটা সেল আছে, আলফা, বিটা এবং ডেল্টা। ইনসুলিন বিটা কোষ থেকে ইনসুলিন সেক্রেশন হয়। সে ইনসুলিনটা কি করে, রক্তে শর্করার পরিমাণ কমায়, যকৃতে শর্করা সঞ্চয় ও বিপাক বাড়ায়। আর গ্লুকাগন কি করে, রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, এছাড়াও পরিপাক রসের ক্ষরণ কমায়। তাহলে গ্লুকাগন সেক্রেশন হয় আলফা সেল থেকে। আরেকটি আছে গ্যাস্ট্রিন, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও পেপসিন, ডিউডিনাম থেকে সেক্রেটিন, বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ উদ্দীপিত করে। আরেকটি আছে সোমাটোস্টেটিন, এটিও গ্লুকাগন ও ইনসুলিন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এরপর আমরা যাব গোনাড। গোনাড নাম থেকে বোঝা যাচ্ছে একটি জটিল একটি কথা। গোনাড হচ্ছে জননকোষ উৎপাদনকারী অঙ্গকে গোনাড বা জননাঙ্গ বলে। জননকোষ উৎপন্ন হয় আমাদের মানুষের শরীরে দুটি জায়গায়, একটি পুরুষদের শুক্রাশয়, স্ত্রীদের ডিম্বাশয়। তাহলে এই দুটি শ্রেণীচক্রের মধ্যবর্তী স্থানে কোটি দেশের নিচে গোনাড অবস্থান করে। গোনাড পূর্ণাঙ্গ পুরুষ প্রাণীতে শুক্রাশয় এবং স্ত্রী প্রাণীতে ডিম্বাশয়ে পরিণত হয়। আমরা একটু খেয়াল করি যে ডিম্বাশয় থেকে কি হয়, ডিম্বাশয় থেকে যে হরমোনটা সেক্রেশন হয় সেটা হলো এস্ট্রোজেন হরমোন। এই এস্ট্রোজেন হরমোনটা কি করে, গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে। সেকেন্ডারি ক্যারেক্টার, মানুষের শরীরের যে বয়সন্ধিকালে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় তাকে বলি আমরা গৌণ যৌন বৈশিষ্ট্য। প্রজেস্টেরনটা কি করে, প্লাসেন্টা গঠনে সহায়তা করে। প্লাসেন্টার বাংলা হচ্ছে অমরা। এটা একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। আর শুক্রাশয় থেকে যে হরমোনটা সেক্রেশন হয় সেটা হচ্ছে পুরুষদের হরমোন। এটিও গৌণ যৌন বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করে, বিশেষ করে ছেলেদের যখন দাড়ি মজ গজায় তখন এই হরমোনটা বেশি রোল প্লে করে। এছাড়াও এটি শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। এরপর আমরা যাব আরেকটি গ্রন্থি, ছোট্ট একটি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থিটা কি, যে মস্তিষ্কের ডায়ানসেফালনের পৃষ্ঠীয় ভাগে এই গ্রন্থিটি অবস্থিত। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন। এই হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে, এই জন্য একে ঘুম হরমোনও বলা হয়। কাজী পিনিয়াল গ্রন্থি ছোট্ট একটি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম আমরা জেনে গেলাম। এতক্ষণ আমরা মানবদেহের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো ছিল সেই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং কাজ এবং গ্রন্থিগুলো কোথায় অবস্থান করে
তারপরে সেই গ্রন্থি কি ধরনের, কেমন দেখা যায় সেই সম্বন্ধে আমরা এতক্ষণ আলোকপাত করলাম। আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। আমি আজকে এটা শেষ করে দিব। এবার তোমাদের যে এই অধ্যায়ের মধ্যে আরো যে দুটি টপিকস আছে তার মধ্যে একটি দেখতে পাচ্ছি আমি, দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা। এই যে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন আমাদের কি কাজ করে, কি ধরনের আমাদের মানে এই হরমোনটা মানে আমাদের দেহের দৈহিক বৃদ্ধিতে কি ধরনের ভূমিকা পালন করে তার উপরে আমি কথা বলবো। প্রথম যদি দেখি আমরা যে প্রভাব ফেলে সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্রের বৃদ্ধি। আমাদের যে কোমলাস্থির আয়তন বৃদ্ধি, অস্টিওব্লাস্টের আবির্ভাব, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় এ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে কারণে কঙ্কাল তন্ত্রের বৃদ্ধি মানেই দেহের বৃদ্ধি। আরেকটি আছে লোহিত কণিকা সৃষ্টি, যেটা লোহিত কণিকা সৃষ্টিকে আমরা সংক্ষেপে এরিথ্রোপোয়েসিস বলিয়া থাকি। এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি করে। এটি এই গ্রোথ হরমোন একটি কাজ। আর যেটা কাজ করে সেটা হচ্ছে বিপাক। বিপাকে রোল প্লে করে, অ্যামাইনো অ্যাসিড গ্রহণ ও প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে এবং দেহে পেশির বৃদ্ধি ঘটে। ক্ষুধার্ত অবস্থায় রক্তে গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে। আরেকটি কাজ আয়ন বৃদ্ধি। লক্ষ্য করো, দেহের দেহের বিভিন্ন আয়নের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে, অন্ত্র হতে ক্যালসিয়াম আয়ন শোষণে ভূমিকা রাখে। আরেকটি হচ্ছে দুগ্ধ উৎপাদন। অধিক দুগ্ধ উৎপাদনে স্তন গ্রন্থিকে প্রভাবিত করে। অঙ্গের আকার বৃদ্ধি, অবশ্যই গ্রোথ হরমোন, যেহেতু আমাদের দৈহিক অঙ্গের মস্তিষ্ক ব্যতীত দেহের সকল নরম অঙ্গাদির আকার বৃদ্ধি ও স্বাভাবিক অবস্থা ধরে রাখে এই গ্রোথ হরমোন। তাহলে আমরা দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা আমরা এতক্ষণ জানলাম। দেহের বৃদ্ধিতে থাইরক্সিন হরমোনের ভূমিকা তো দেখো তোমরা, পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, দেহের গাঠনিক প্রোটিন সংশ্লেষণ হার বৃদ্ধি করে, ফলে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন কলার বিভেদন ও পরিপক্কতার জন্য অত্যাবশ্যক। লোহিত রক্তকণিকা সৃষ্টি, দুগ্ধ উৎপাদন, পৌষ্টিকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কঙ্কালের পেশি বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে। সকল ধরনের খাদ্যের বিপাক হার বৃদ্ধি করে। তাই এগুলো হচ্ছে থাইরক্সিন হরমোনের কাজ। দেহের বৃদ্ধিতে থাইরক্সিন হরমোন যে ভূমিকা পালন করে সেটি আমরা দেখলাম। দেহের শারীরবৃত্তীয় কাজে হরমোনের ভূমিকা। শারীরবৃত্তীয় কাজ বলতে আমরা যেমন বুঝি খাদ্য পরিপাক, এখানে খাদ্য পরিপাক এর থেকে বিষয় আমি দিচ্ছি হরমোনের নাম, কাজ। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এটা হচ্ছে এই দুটি হরমোন খাদ্য পরিপাককারী এনজাইম নিঃসরণে উদ্দীপিত করে। বিপাক ক্রিয়া, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, থাইরক্সিন, গ্লুকাগন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন বিভিন্ন প্রকার খাদ্যের শর্করা, প্রোটিন, চর্বি ও বিপাক নিয়ন্ত্রণ করে। পানির সাম্যতা রক্ষা, ভেসোপ্রেসিন, গ্লুকোকর্টিয়েড বৃক্ককে অতিরিক্ত পানি শোষণে উদ্দীপিত করে পানির সমতা নিয়ন্ত্রণ করে। লোহিত কণিকা উৎপাদন, এরিথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েটিন যে হরমোনটা লোহিত রক্ত কণিকা উৎপাদন নিয়ন্ত্রণ করে। দেহের শারীরবৃত্তীয় কাজে আরো হরমোনের ভূমিকা যদি আমরা একটু দেখি, স্নায়বিক উত্তেজনা প্রেরণে কি করে, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোন কিন্তু এই স্নায়বিক উত্তেজনা প্রেরণে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষণ এখানে
টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, থাইরক্সিন জিন সক্রিয়করণের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়। রক্তচাপ, অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিন হরমোন হৃদক্রিয়া ও রক্তচাপ বৃদ্ধি করে। আয়ন সমতা রক্ষায়। এল্ডোস্টেরন, এল্ডোস্টেরন হরমোন এটা একটি গুরুত্বপূর্ণ একটি হরমোন, বিশেষ করে সোডিয়াম ও পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে। মানুষের উপর হরমোনের প্রভাব। হরমোন কিন্তু মানুষের উপরে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেদিক দিয়ে যদি আমরা দেখি, যেমন থাইরক্সিন হরমোন মানুষের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কি ফেলে? অস্বাভাবিক মাত্রায় ক্ষরণ, মনোযোগ হ্রাস করে, কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি করে। আরেকটি আছে প্যারাথ হরমোন, উত্তেজনার মাত্রাকে প্রভাবিত করে। মেলাটোনিন একটি হরমোন আছে, এই মেলাটোনিন হরমোনটা মানুষের ঘুম জাগ্রত করে। আমি এর আগে বলেছি যে ঘুম জাগ্রত আচরণ নিয়ন্ত্রণ করে। অসম ক্ষরণ অনিদ্রার কারণ হয়ে দাঁড়ায়। আরেকটি আছে টেস্টোস্টেরন হরমোন, এটাও একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বিশেষ করে ছেলেদের কাজের নৈপুণ্যতা, কথা বলার দক্ষতা এ হরমোন ক্ষরণের সাথে সম্পৃক্ত। আরেকটু যদি দেখি যে আরো কিছু কিছু হরমোন আছে যেটা মানুষের উপরে প্রভাব ফেলে। এস্ট্রোজেন মেয়েদের কাজের নৈপুণ্যতা, কথা বলার দক্ষতা এই হরমোন ক্ষরণের সাথে সম্পৃক্ত। অ্যাড্রেনালিন একটি হরমোন আছে। তাহলে তোমরা কিন্তু অনেকগুলো হরমোনের নাম কিন্তু তোমরা জেনে যাচ্ছ, এবং তার কাজ, যে মানুষের জীবনে কি প্রভাব ফেলে সেগুলো আমরা জেনে যাচ্ছি। অ্যাড্রেনালিন হরমোন কি করে? মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণ করে। এপিনেফ্রিন মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। নরএপিনেফ্রিন মানুষের মানসিক চাপ, আক্রমণ ও পলায়ন নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা আজকে তোমাদেরকে শেষ করতে চাই। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।